প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। এই ভিডিওতে যেই বিষয়ে কথা বলবো, বিষয়টি ইতিমধ্যে বাসিও হয়ে গিয়ে থাকবে অনেকের কাছে। যদিও আজই ঘটেছিল বিষয়টি। আজ মধ্যাহ্ন ১২টার দিকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দল গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎ করতে তার কার্যালয়ে। তো সেই বিষয়েই কথা বলছি। আর সেখান থেকে তারা যখন বেরিয়ে এলেন ৭ সদস্যের প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার সঙ্গে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে যখন বেরিয়ে এলেন, তখন তারা সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, যা আমরা দেখেছি অনেকেই সোশ্যাল মিডিয়ায়, অনলাইন অফলাইন গণমাধ্যমে। এটি নিয়ে অনেক ভিডিও হয়ে গিয়েছে ইতিমধ্যে ইউটিউবে, অনেক কথা হচ্ছে বিভিন্ন জায়গায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন মোটেই। তিনি অত্যন্ত অসন্তুষ্ট এবং তিনি অসন্তোষ প্রকাশ করছেন। আর কেন তিনি সেখানে গিয়েছিলেন, প্রিয় দর্শক, আপনাদের জানা আছে আমি আশা করছি। তিনি গিয়েছিলেন একটি নির্বাচনী রোডম্যাপ আদায় করবার জন্যে বা প্রতিশ্রুতি আদায় করবার জন্য। নির্বাচন এক্স্যাক্টলি কবে হচ্ছে, কোন মাসে, কোন তারিখে, এমন একটি বিষয় আদায় করে আনবার ইচ্ছে থেকেই সেখানে যাওয়া। আর আজকের এই মিটিংটি ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে। তো সেখানে ৭ সদস্যের প্রতিনিধিদের মধ্যে ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো ছিলেনই গ্রুপ লিডার। তো তারা নানাভাবে হয়তো চেষ্টা করেছিলেন একটি প্রতিশ্রুতি আদায় করবার জন্যে। এক্স্যাক্টলি কবে হচ্ছে নির্বাচনটি, তো প্রধান উপদেষ্টা এমন কোনো প্রতিশ্রুতি দেননি। তবে তিনি সম্ভাবনার কথা বলেছেন, যেমনটি অনেকদিন থেকে তিনি বলে আসছেন, আমরা শুনেছি। তার কথায় কোনো নড়চড় হয়নি। তিনি বরাবরই তার কথায় কনসিস্টেন্ট ছিলেন এবং তিনি বলেছিলেন যে হয় এবছরের ডিসেম্বরে হবে, না হলে অবশ্যই 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে। তো এমন একটি কথা তিনি অনেকদিন থেকেই বলে এসেছেন। আর তিনি তার সেই কথায় অনড় থেকেছেন। আর অনড় থাকবার কিছু কারণও হয়তো বা ছিল। কারণ তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেই সরকার নানামুখী কর্মসূচিতে হাত দিয়েছে, নানামুখী সংস্কার কাজে হাত দিয়েছে এবং অসংখ্য সংস্কার কমিশন গঠন করে বিভিন্ন সংস্কার চলছে। এবং সেই সংস্কারের সুপারিশগুলো, সংস্কার কমিটিগুলো প্রণীত সুপারিশগুলো ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। তারা এই নিয়ে বিচার বিশ্লেষণ করে তারাও তাদের মতামত জানিয়ে দিয়েছেন। এখন কাজ করছে ঐকমত্য কমিশন। এগুলোকে সব একসঙ্গে করে কম্পাইল করে কোনো একটি সিদ্ধান্তে হয়তো তারা আসবেন এবং সেটার উপর নির্ভর করে হয়তো পরবর্তীতে বলা যাবে এই সংস্কারগুলো কি স্বল্পমেয়াদী ছোট প্যাকেজ, নাকি মধ্যমেয়াদী একটু বড় প্যাকেজ, নাকি দীর্ঘমেয়াদী আরো বড় প্যাকেজ। তো এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ ঐকমত্য কমিশন কাজ করছেন এখন এই ডাটাগুলো নিয়ে। বিভিন্নভাবে বিভিন্ন দলগুলো থেকে যেসব রিয়াকশন পাওয়া গিয়েছে, ফিডব্যাক পাওয়া গিয়েছে, অপিনিয়ন পাওয়া গিয়েছে, তারা লিখিতভাবে অনেকে অপিনিয়ন দিয়েছে, দলগুলো, বিএনপিও দিয়েছে, মন্তব্য করেছে, অবজারভেশন দিয়েছে। তো এই সব কিছু কম্পাইল করে তখন হয়তো প্রধান উপদেষ্টা বলতে পারবেন বা অন্তর্বর্তী সরকার বলতে পারবে যে এক্স্যাক্টলি নির্বাচন কবে হতে পারে। তবে তারা বলে দিয়েছেন এইটি রোডম্যাপ আমরা ধরে নিতে পারি, অন্তত এই দেশের লাখো কোটি মানুষ ধরে নিয়েছে যে হ্যাঁ, আগামী বছরের জুনের মধ্যে একটি নির্বাচন হয়ে যাবে, লেটেস্ট বাই জুন। সবচাইতে দেরি যদি হয় সেটি হবে জুন, আর যদি আগে হয় তাহলে এই বছর ডিসেম্বরে হলে হতেও পারে। তো এরকম একটি সম্ভাবনা নিয়ে আমরা আছি, আমরা সবাই অবগত আছি এবং আমরা এইটি ভাবছি যেমনটি হয়তো হবে। আর আমাদের এই বিষয়ে কোনো তাড়াও নেই। আমরা যারা সাধারণ মানুষ আছি, কোনো দল আমরা করি না, আমরা নৌকা বুঝি না, ধানের শীষ বুঝি না, কিছুই বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমরাও সংখ্যায় একেবারে গুটি নই, আমরাও কোটি। সো আমরা অন্যভাবে চিন্তা করছি এবং আমরা এতে সন্তুষ্ট। আমাদের কোনো সমস্যা নেই। জুনে যদি নির্বাচন হয় আমাদের কোনো আপত্তি নেই, ডিসেম্বরে যদি হয় আমাদের তাতে কোনো দুঃখ নেই। বাট আমরা যেটি চাই, আমরা সংস্কার চাই। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। কারণ আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি, আমি এবং আমার মতো আরো কোটি মানুষ আমরা ভাবছি, এটি আমাদের বোধ আসলে, যে আমরা জুলাই আগস্ট আন্দোলন করিনি
যে এক হাসিনাকে বিদায় করে, এক স্বৈরাচারী সরকারকে বিদায় করে অন্য কোনো স্বৈরাচারী সরকারকে রাতারাতি ক্ষমতায় নিয়ে আসব, এক চাঁদাবাজকে বিদায় করে আরেক চাঁদাবাজকে নিয়ে আসব, এক দুর্বৃত্তকে বিদায় করে আরেক দুর্বৃত্তকে নিয়ে আসব। আমরা এই জন্য এই আন্দোলন করিনি। আমরা রাষ্ট্রযন্ত্রের আমূল সংস্কার চেয়েছি, আর সেই সংস্কার হওয়ার পথে। এই সংস্কারই লাখো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই সংস্কারের মাধ্যমেই ঘটবে, আর এই সরকারের পক্ষেই করা সম্ভব সেই সংস্কারগুলো। যদিও আলমগীর সাহেবরা এবং অন্যান্য অনেকেই বলবার চেষ্টা করছেন যে সংস্কার করবে নির্বাচিত সরকার, না, আমাদের তাদের উপর কোনো আস্থা নেই, তারা সংস্কার করবে না, কারণ তারা নিজেদের বিরুদ্ধে যেতে পারে না। আর এই দলগুলোই রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে গত 53-54 বছরে। আমরা দেখেছি রাজনীতির দুর্বৃত্তায়ন তাদের মাধ্যমে ঘটেছে। সো তাদের উপর আমরা খুব ভরসা রাখতে পারি এরকম না বিষয়টি। আর যেই মুহূর্তে আমি এই ভিডিও করছি এর খুব বেশি সময় আগে না, আমি যেই শহরে থাকি আমার সেই শহরের একজন আমার শিক্ষক বন্ধু আমাকে একটি দুঃখের কথা শেয়ার করছিলেন। নারায়ণগঞ্জে তাদের একটি পারিবারিক বিজনেস আছে, ছোট বিজনেস। তো গত 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতি মাসে তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। ওখানকার ছাত্র দল এবং যুব দলের স্থানীয় নেতারা নারায়ণগঞ্জের শহরের তাদের কাছ থেকে এই ছোট্ট কোম্পানিটির কাছ থেকে প্রতি মাসে বড় অঙ্কের টাকা চাঁদা নিচ্ছে। আর অতি সম্প্রতি একাধিক দল এসে চাঁদা দাবি করছিল। তো আমার শিক্ষক বন্ধু জানালেন যে এই একাধিক দলকে চাঁদা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা বিষয়টি ডিলে করাচ্ছিলাম যে আপনারা এক হয়ে আসেন, আমরা কাকে কাকে চাঁদা দিব। তো এইসব কারণে তারা মনে কষ্ট পেয়েছে, সময় মতো চাঁদাটি পায়নি, তাই তারা পুলিশকে লেলিয়ে দিয়েছে আমার এই বন্ধুর ছোট্ট ফ্যাক্টরির বিরুদ্ধে। আর এখন থেকে 36 ঘন্টা বা 40 ঘন্টা আগে নারায়ণগঞ্জের ডিবির ওসি সম্ভবত, তার নেতৃত্বে একটি দল গভীর রাতে ওই ফ্যাক্টরির একজন কর্মচারীকে তার বন্দরের বাসা থেকে তুলে নেয় এবং তুলে নিয়ে, এবং আমার বন্ধু আমার কাছে কমপ্লেন করেছে যেটি ছাত্র দল এবং যুব দলের নেতাদের উস্কানিতে এবং তাদের প্ররোচনায় পুলিশ এটি করেছে। তো সেই সাধারণ কর্মচারীকে উঠিয়ে নেয়, উঠিয়ে নিয়ে এই 36-40 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করেনি, তাকে ডিবি অফিসে আটকে রেখেছে খুব সম্ভবত। তো আমি যে কথাটি বলছি এটি একটি সিরিয়াস অভিযোগ। তো চাইলে প্রশাসনের কেউ আমার অভিযোগটি টেক আপ করতে পারেন, চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি চ্যালেঞ্জ করছি, আমি কোনো বানোয়াট গল্প বলছি না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চাইলে আমাকে নক করতে পারেন, আমি কথা বলবো। কারা এই চাঁদাবাজি করছে, কার ফ্যাক্টরি সম্পর্কে কথা বলছি, যে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতি মাসে ছাত্রদল এবং যুবদলকে চাঁদা দিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরে, সবকিছু আমি রিভিল করব। শুধু এইটি একটি ছোট্ট ঘটনা বলছি, অন্যান্য শহর এবং জেলা থেকেও আমার কাছে একই খবর এসেছে। আমার অনেক আত্মীয় আমাকে জানিয়েছে তাদের অন্যান্য আত্মীয়রা কিভাবে রাতারাতি কোন নিনজা টেকনিক ব্যবহার করে কোটিপতি হয়েছে, সেই খবর আমার কাছে আছে। তো এই যখন পরিস্থিতি, তখন আমাদের নির্বাচনের তারা কি জনাব ফখরুল, তারা আপনার থাকতে পারে, আপনার দলের থাকতে পারে, আমাদের কেন তারা থাকবে? আমরা তো এসবের মধ্যে নেই, আমরা তো সাধারণ মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সাধারণভাবে শান্তিপূর্ণভাবে থাকতে চাই, বাঁচতে চাই। আমাদের তো এত উচ্চাভিলাষ নেই যে আমরা রাতারাতি নিনজা টেকনিক ব্যবহার করে কোটিপতি হব। আপনার দলের নেতা কর্মীরা আছে, আমাদের তো নেই সেটি। সম্ভবত আপনি বা আপনারা এই জন্যই খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন, সম্ভব হলে কালকে। কারণ আপনারা ভেবেছেন নির্বাচন হয়ে গেলে এইসব বন্ধ হবে আমাদের নেতা কর্মীদের। না, নির্বাচন হয়ে গেলেও এগুলো বন্ধ হবে না। কিভাবে বন্ধ হবে? তারা তো সংখ্যায় কোটি, কজনকে আপনি বন্ধ করবেন? মাঝে মাঝে আপনারা ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে, উই অ্যাপ্রিশিয়েট ইট, আমরা বুঝি সেটি, বাট আপনি কিছুই করতে পারবেন না। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? আপনি কোথায় ওষুধ দেবেন? সারা গায়েই তো আপনার ব্যথা। তাই আপনাদের এত তাড়া, কিন্তু আমাদের তো এত তাড়া নেই। তো অনেকেই অনেকভাবে বিষয়টি বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে গিয়েছেন নির্বাচনী ডেডলাইন কিংবা নির্বাচনী সময়সীমা বা রোডম্যাপ আদায় করার জন্য দিয়ে দিলেই তো হলো। বাট বিষয়টি একটি সরকারের জন্য এরকম না, দিয়েই দেয়া যায় না। এখানে অনেক সমীকরণ আছে, সেই সমীকরণগুলো মিলতে হবে। আর এই সরকারের কাছে আমাদের কোটি মানুষের অনেক প্রত্যাশা, জনমানুষের অনেক প্রত্যাশা, আর সেই প্রত্যাশাগুলো পূরণ হবে শুধুই কিছু সংস্কারের মাধ্যমে, না হলে পূরণ হবে না। এক সরকার গিয়েছে, আরেক সরকার আসবে। এক সরকারের দুর্বৃত্তায়ন শেষ হয়েছে, আরেক সরকারের দুর্বৃত্তায়ন শুরু হবে। এইটি আমরা চাইনি, এই সাইক্লিক অর্ডার চলুক সেটি আমরা চাইনি। আর আমি মানবজমিনে এই খবরটি রিপোর্ট করেছে যে হেডলাইনে, সেই হেডলাইনে একজন ক্রিয়েটিভ মানুষ একটি কমেন্ট করেছেন, আর সেই কমেন্টটিকে আমি এতটাই পছন্দ করেছি, আই ইমিডিয়েটলি ফেল ইন লাভ উইথ দ্যাট কমেন্ট অ্যান্ড উইথ দ্যাট জেন্টলম্যান।
মিস্টার বুলবুল আজকের মানব জমিনে, আজকেই বিকেল 5টা 8 মিনিটে মানব জমিনের সেই নিউজ আইটেমটিতে কমেন্ট করেছেন মিস্টার বুলবুল, আর তার কমেন্টে ছিল একটি সমীকরণে, যেই সমীকরণটি আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার থাম্বনেইলে ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সমীকরণটি দেখতে পেয়েছেন। একটি চমৎকার সমীকরণ, একজন ব্রিলিয়ান্ট মানুষের মাথা থেকে শুধু এরকম চিন্তা আসতে পারে। তো সমীকরণটি একবার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ইকুয়ালস আপামর জনসাধারণের সন্তুষ্টি ইকুয়ালস বিএনপির অসন্তোষ, অর্থাৎ জনসাধারণের সন্তুষ্টি ইকুয়ালস বিএনপির অসন্তোষ। আই ইমিডিয়েটলি ফেল ইন লাভ উইথ ইট। আমি জাস্ট প্রেমে পড়েছি এই স্লোগানটির, এই সমীকরণটির। চমৎকার একটি সমীকরণ। বিএনপি যা করতে চাইছে, বিএনপি নেতাকর্মীরা যা করছে, তাতে এই সমীকরণই আমাদের কাছে স্পষ্ট হয়ে ধরা দেয়। আমরা আর কিছুই এখানে দেখতে পাচ্ছি না। আর আজকের এই মিটিংয়ের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাংবাদিক সম্মেলনে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর যা যা বলেছিলেন, যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় কিংবা নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে এই দেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি হবে এবং এইটির থেকে নাকি উত্তরণের আর কোনো উপায় থাকবে না। আপনারা কবে থেকে এই দেশের জন্য এতটা ভাবা শুরু করেছেন মিস্টার ফখরুল? আমাদের তো এমনটি মনে হচ্ছে না। এই জন্যে না, আপনি এই জন্য নির্বাচন চাচ্ছেন না, আপনারা দ্রুতই ক্ষমতায় আসতে চাচ্ছেন, সেই জন্য আপনারা নির্বাচন চাচ্ছেন। আর বারবার আপনারা সরকারকে দুর্বল করবার চেষ্টা করছেন, ইদানিং উঠে পড়ে লেগেছেন সেটি করবার জন্য। এবং আপনাদের সালাউদ্দিন সাহেব সম্ভবত 14 তারিখে বলেছেন যে প্রতিদিন মনে করিয়ে দেব এই সরকার অনির্বাচিত সরকার। রিডিকিউলাস। এটা কি আপনাদের আমাদের মনে করাতে হবে এই সরকার নির্বাচিত সরকার না? কেন হবে এই সরকার নির্বাচিত সরকার? এই সরকার ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আপনারা বিপ্লব বলুন আর গণ অভ্যুত্থান বলুন, যাই বলুন, এই গণরোষের ফলশ্রুতিতে যেই সরকার এসেছে, সেই সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আর সব সরকারকে নির্বাচিত হতে হয় না, বিশেষ ক্ষণে বিশেষ প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার গঠিত হয় এবং সরকারগুলো ভ্যালিডেটেড হয়ে যায় এবং সাংবিধানিক ভ্যালিডিটি আছে এই সরকারের। সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে, সুপ্রিম কোর্ট অনুমোদন করেছে এই সরকারকে। সো আপনারা যদি এইসব ফালতু কথা বলে বেড়ান এই সরকার অনির্বাচিত, আমরা মনে করিয়ে দেব এই সরকারের থাকবার কোনো ক্ষমতা নাই, বিষয়টি এরকম না। এটি একটি বৈধ সরকার, নির্বাচিত সরকার না, বাট বৈধ সরকার। তো এইসব বলে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না, একদমই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।